সুতপা দেবীর বৌমা বর্ণালী সকাল সকাল রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে বিড়বিড় করছিল। সকাল সকাল মানুষ একটু চা খেয়ে গল্পগুজব করে, তারপর অন্য কোনো খাবারের ব্যবস্থা হয়। কিন্তু এদের এখানে ঘুম থেকে উঠেই আগে কি খাবে না খাবে সেই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এক্ষুনি শ্বশুরমশাই এতগুলো পালং শাক দিয়ে গেল, এখন এই শাকগুলো বসে বসে বাঁচতে বাঁচতে 1 ঘন্টা সময় লেগে যাবে। কখন ব্রেকফাস্ট বানাবো, কখন লাঞ্চ, তার কোনো ঠিক নেই। 1 সপ্তাহ ধরে ভাবছি একটু পার্লারে যাব। চুলের অবস্থা একেবারে ঝাঁটাকাটি হয়ে গেছে। একটু যে হেয়ার স্পা করাবো তার জন্য সময়ই পাচ্ছি না। সারাদিন যদি শীতের সবজি বাঁচতে বাঁচতেই সময় চলে যায়, তাহলে আর নিজের জন্য সময়ই কোথায় থাকবে। ঠিক এমন সময় বর্ণালীর শাশুড়ি সুতপা দেবী হাতে বাজারের ব্যাগ নিয়ে ঘরের ভেতরে আসেন এবং ব্যাগ থেকে সবজি বার করে বৌমার হাতে তুলে দিয়ে বলেন, বৌমা, এতে মেথি শাক আর পালং শাক আছে, এগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখো। তারপর একটু চিংড়ি মাছ দিয়ে মেথি শাকটাকে চচ্চড়ি করবে আর পালং শাক ডাল দিয়ে রান্না করবে। মা, একদিনে কতগুলো শাক রান্না হবে শুনি? বাবা এইমাত্র লাল নোটে শাকগুলো নিয়ে এসে বললেন যে পোনা মাছ ভাজা দিয়ে চচ্চড়ি করতে, আবার আপনি এখন বলছেন মেথি শাক পালং শাক। বলি, মানুষ একদিনে একটা করেই তো শাক খায়। মানুষ একদিনে একটা শাক খায়, এটা তুমি কোন বইয়ে পড়েছো বৌমা? এরকম কোন নিয়ম আছে নাকি? যদি এরকমই হতো তাহলে শীতে একসঙ্গে 10-12 রকমের শাক উৎপন্ন হতো না। শোনো, আমার শাশুড়ি একসঙ্গে 5 ধরনের শাক রান্না করতেন। মানুষ একদিনে একটা মাত্র শাক খায়, এটা তুমি কোন বইয়ে পড়েছো বৌমা? এরকম কোন নিয়ম আছে নাকি? আর যদি এরকমই হতো তাহলে শীতকালে একসঙ্গে 10-12 রকমের শাক উৎপন্ন হতো না। শোনো, আমার শাশুড়ি না একসঙ্গে 5 ধরনের শাক রান্না করতেন। আজকালকার যুগে তো সেসব খাওয়ার রীতিনীতি চলেই গেছে। আগে আমরা সারা দিন রাত রান্নাঘরে শাকসবজি পরিষ্কার করতে করতে না ঘুমিয়ে পড়তাম। এত বড় পরিবার ছিল, তার উপরে 4-5 কেজি করে সবজি রান্না হতো। তাও তো তোমাদের ভাগ্য ভালো যে ছোট পরিবার আর খাওয়া দাওয়াও কম। মা, 9 জনের পরিবারকে আপনি ছোট পরিবার বলছেন? আর কে কম খায় শুনি? সবাই পরিমাণ মতোই খাবার খায়। আর সব থেকে বড় কথা হলো প্রত্যেক দিন আপনারা 6-7 রকমের সবজি না হলে খেতেই চান না। সব থেকে বড় কথা হলো প্রত্যেক দিন আপনারা 6-7 রকমের সবজি না হলে খেতেই চান না। আমার তো মনে হয় আপনাদের থেকে আমার পরিশ্রম অনেক বেশি, কারণ আপনাদের সময় আপনাদেরকে সাহায্য করার জন্য ননদ, শাশুড়ি, যা সবাই ছিল। আর আমার বেলায় দেখুন, আমি একা। বৌমা, বাড়ির মধ্যে শুধু রান্নাটাই তো তোমাকে করতে হয়, বাদ বাকি তো সব কাজের জন্য আমরা কাজের লোক রেখেছি। এইটুকু কাজ করতে তোমার এত সমস্যা? ওসব কথা ছাড়ো, তুমি এই 3 ধরনের শাক আর 4 ধরনের সবজি রান্না করে নাও। ফুলকপি, আলু, মাছ, টমেটো, গাজর, বিট, ফুলকপি দিয়ে একটা মাখা সবজি করো আর বাঁধাকপির ঘন্ট, সঙ্গে একটু শিম ভাজা করবে। দেখলেন তো মা, মোট মিলিয়ে এই 7 রকমের সবজি রান্না হচ্ছে। ঠিক আছে, আমি সবকিছু করে নেব। আপনি শুধু এই 2 ধরনের শাক একটু পরিষ্কার করে দিন। এইগুলো পরিষ্কার করতে বসলে না আবার রান্না করতে করতে বিকেল হয়ে যাবে। দেখো বৌমা, তুমি তো জানো এমনিতেই আমার বাতের সমস্যা, তার উপর খুব ঠান্ডা লাগছে। আমি ফেরার সময় দেখলাম কলোনির মহিলারা সবাই পার্কে বসে রোদ পোয়াচ্ছে। আমিও সেখানে গিয়ে একটু বসে আসছি। তুমি ধীরে সুস্থে রান্না করো, কোনো তাড়াহুড়ো নেই। এই বলে সুতপা দেবী চটপট সেখান থেকে কেটে পড়েন। আবার বর্ণালী গজগজ করতে করতে সবজি নিয়ে পরিষ্কার করতে বসেন। বাতের সমস্যা না ছাই, এক্ষুনি দৌড়ে দৌড়ে পার্কে চলে গেল। সেখানে গিয়ে 1.5 ঘন্টা বসে বসে আড্ডা দেবেন। আর এখানে কিছুক্ষণ বসে আমার সঙ্গে একটু হেল্প করলে ওনার ব্যথা যন্ত্রণা সব শুরু হয়ে যায়। আমি কি কিছু বুঝি না? এসব কাজ না করারই বাহানা। বাড়িতে তো একা আমিই আছি, সবার দায়িত্ব নিয়ে রান্না বান্না করবো আর বাকি সবাইরা শুধু খাবে বসে বসে। কোথায় বাপের বাড়িতে পেঁয়াজ কাটতে গেলে আমি কান্নাকাটি করতাম, আর শ্বশুর বাড়িতে এসে আমাকে কেজি কেজি সবজি কেটে ধুয়ে রান্না করতে হচ্ছে। এখন তো মনে হচ্ছে আমার জীবন এই সবজি রান্না করতে করতেই কেটে যাবে। এভাবেই বর্ণালী নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে এবং একা একা বকতে বকতে রান্না কমপ্লিট করে নেয়। এরপর সবাইকে খেতে দেয়। খাবার খেয়ে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সবাই তার খাবারের খুব সুনাম করে, যা শুনে বর্ণালীর মন ভালো হয়ে যায়। বৌদি, তুমি তোমার হাতটা একবার আমাকে দেখাবে। একজন জ্যোতিষী আমাকে বলেছিল যার হাতে তিল থাকে তার হাতের নাকি রান্না খুব ভালো হয়। আমি নিশ্চিত তোমার হাতে তিল আছে, না হলে তুমি কি করে এত টেস্টি রান্না করতে পারো বলো তো? পিসিমণি, তুমি জানো আমার সব মাসিদের মধ্যে আমার মা সব থেকে ভালো রান্না করে। এইবারে যখন মামা বাড়ি গিয়েছিলাম তখন দাদু, দিদা সবাই এটাই বলছিল। মা নাকি ছোটবেলায় রান্নার কম্পিটিশনে গিয়েছিল, ওখানে নাকি রান্না করে প্রাইজও পেয়েছে। সত্যি নাকি বৌদি? এটা তো মিথ্যে হওয়ার কথাই নয়। তুমি যা টেস্টি রান্না করো
তুমি কম্পিটিশনে গেলে অনায়াসে জিতে আসতে পারো। তাহলে বলো কেমন বৌমা করেছি আমি? আমি তো আজকে পার্কে বসে এই নিয়েই আলোচনা করছিলাম। বৌমা, ওরা কিন্তু সবাই আবদার করছিল, বলে একদিন আমরা সবাই মিলে যাব আর তোমার বৌমার হাতের রান্না খাবো। আমি আর ওদেরকে বারণ করতে পারিনি জানো। তুমি যদি বলো তাহলে ওদেরকে একদিন ডেকে কিছু খাওয়ালে হতো। হ্যাঁ মা, আপনি নিশ্চিন্তে ওদেরকে বলতে পারেন, কয়েকজন আসবে খাবে, এতে না করার কি আছে। আপনি ওদেরকে ডেকে নিন, আর কি রান্না হবে না হবে আমাকে একটু জানিয়ে দিন, আমি সেই মতো রান্না করে রাখবো। দেখো বৌমা, তোমার হাতের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি, কিন্তু ইদানিং করে ওই শীতের সবজিগুলো তুমি যা সুন্দর রান্না করছো না, তার সামনে তো কোনো আমিষ খাবারও দাঁড়াতে পারবে না। তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে এক কাজ করো, কড়াইশুটির কচুরি করো, ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, ধনে পাতা টক ঝাল চাটনি হবে, আর টমেটোর মিষ্টি চাটনি, এগুলো রান্না করে নাও। ওরা সবাই খুব ভালোবেসে এগুলো খাবে। বর্ণালী তার শাশুড়ির কাছে খাবারের আইটেম জিজ্ঞাসা করেও ফেঁসে গিয়েছিল, কারণ এই সবকিছু আইটেমে প্রচুর সবজি লাগবে এবং এত কিছু সবজি তাকে একাকেই পরিষ্কার করতে হবে। কিন্তু তার কিছুই করার ছিল না, যেহেতু সে নিজে থেকেই তার শাশুড়িকে বলেছে, তাই যত তাড়াতাড়ি এই ঝামেলা মিটে যায় তার পক্ষে ততই ভালো ছিল। মা, বলছিলাম সেই যখন ওনাদেরকে ডাকতেই হবে, তাহলে আপনি কালকেই ওনাদেরকে ডেকে নিন, কালকে এমনিতেও ছুটি আছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি কালকেই ওদেরকে আসতে বলে দিচ্ছি। তুমি সবকিছু সময় মতো রেডি করে রেখো, কিন্তু দেখো ওদের সামনে কিন্তু আমার মান সম্মান যেন বজায় থাকে। মা, তুমি কেন বারবার এরকম করে বলছো বলো তো? তুমি তো জানো বৌদি একাই 100। বৌদির হাতে রান্না খেয়ে না তোমার বান্ধবীরা নিজেদের বাড়িতেই খাওয়া ছেড়ে দেবে। পরের দিনে চিন্তায় বর্ণালী ভালো করে ঘুমাতে পারে না। সে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গিয়ে রান্নার ব্যবস্থা করে, এক এক করে শাকসবজি সব পরিষ্কার করতে থাকে এবং একটা করে রান্না করে প্রায় 11টার সময় তার সব কাজ শেষ হয়ে যায়। তবে এত রান্নার মাঝেও তার একটা জিনিসের একটু ত্রুটি থেকে যায়। কড়াইশুটির কচুরির বদলে সে হিঙের কচুরি বানায়। এরপর বর্ণালী দেবীর বান্ধবীরা সবাই চলে আসে এবং সবাই ডাইনিং টেবিলে খেতে বসে। বর্ণালীর হাতের রান্না এতই সুস্বাদু হয়েছিল যে খেতে বসে প্রত্যেকটা খাবারই সবাই খুব প্রশংসা করছিল, কিন্তু সুতপা দেবী মুখ গোমড়া করে বসেছিলেন। সবাই চলে যাবার পর সুতপা দেবী তার বৌমাকে নিজের ঘরে ডাকেন আর বলেন, বৌমা, তুমি যদি সবার জন্য রান্না করতে নাই পারতে তাহলে কেন শুধু শুধু আগ বাড়িয়ে বলতে গিয়েছিলে যে ঠিক আছে সবাইকে নিমন্ত্রণ করুন, আমি সবার জন্য রান্না করব? আমি তো তোমার উপরে কোনো জোর করিনি। আচ্ছা মা, এভাবে কেন বলছেন বলুন তো? আমি কি এমন করেছি যে আপনি কিছু না খেয়ে এভাবে উঠে চলে এলেন? কি করেছো বলো, কি করনি? তোমাকে আমি বলেছিলাম সবার জন্য কড়াইশুটির কচুরি করবে। মিসেস মেহতা উনি তো আমাকে বিশেষ করে বলে দিয়েছিলেন যে কড়াইশুটির কচুরি যেন হয়, আর তুমি শুধু হিঙের কচুরি করে ফেললে। উনি বারবার কচুরির দিকে দেখছিলেন আর আমার মুখের দিকে দেখছিলেন। আমার কতটা খারাপ লাগছিল তুমি জানো? তোমার কাছে হয়তো এটা কোনো ব্যাপার নাই হতে পারে, কিন্তু আজ থেকে আমি আর ওনাদের সামনে আমাকে দেখাতে পারবো বলে আমার মনে হয় না। এভাবেই সুতপা দেবী তার বৌমাকে খুব বকাবকি করেন। বর্ণালী মন খারাপ করে নিজের ঘরে চলে আসে এবং মনে মনে বলে, আমি যতই করি না কেন এই বাড়ির লোকজনদের মন জয় করতে আমি কখনোই পারবো না, বিশেষ করে আমার শাশুড়ির। সারাদিন এত পরিশ্রম করে 10 রকমের সবজি কেটে পরিষ্কার করে রান্না করলাম, শুধুমাত্র কড়াইশুটি ছাড়ানোর সময় পাইনি বলে হিঙের কচুরি করেছি, তাতে মা আমাকে এত কথা শোনালেন। ঠিক এমন সময় বর্ণালীর স্বামী মহেন্দ্র এবং মেয়ে রিনি মায়ের কাছে আসে, মায়ের রান্নার খুব প্রশংসা করে। মা, তুমি এত টেস্টি রান্না করেছো তো যে ওই আন্টিগুলো সব ফুলকপির মাঞ্চুরিয়ান খেয়ে নিয়েছে। জানো তো মা, বাবা আর আমি ভেবেছিলাম রাতের বেলা একটু খাবো, গিয়ে দেখলাম পুরো ডিশ ফাঁকা, একটুও মাঞ্চুরিয়ান বেঁচে নেই। দেখো মা, কালকে কিন্তু টিফিনে আমি মাঞ্চুরিয়ান নেব, আমার ফ্রেন্ডদেরকে আমি দেখাবো যে আমার মা কত সুন্দর আর টেস্টি রান্না করতে পারে। মেয়ের কথা শুনে স্বামীও বর্ণালীর কাছে হিমের কচুরি এবং মাঞ্চুরিয়ান খাবার বায়না করে, সঙ্গে বন্ধু বান্ধবদের জন্য নিয়ে যাওয়ার কথা বলে। স্বামী এবং মেয়ের কথা শুনে বর্ণালীর মনে আনন্দ হচ্ছিল ঠিক কথা, কিন্তু ওদিকে শাশুড়ি তাকে যেভাবে কথা শুনিয়েছিলেন
সে কথা মনে করে তার মন খারাপ হচ্ছিল। তার উপর পরের দিন আবার সবজি রান্না করতে হবে ভেবে বর্ণালীর মাথায় চিন্তার ভাঁজ দেখা যায়। কিন্তু স্বামী এবং মেয়ের আবদারও সে ফেলতে পারে না। কিন্তু দিনের পর দিন একা একা রান্না করে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এবং কেউ তাকে সাহায্য করার ছিল না। শেষে একদিন সে বসে বসে চিন্তা করে কি করে এই সমস্যা থেকে মুক্তি পাবে সে। তার মাথায় একটি বুদ্ধি আসে এবং পরের দিন সে গোটা গোটা সবজি দিয়ে তরকারি রান্না করা শুরু করে। বৌদি, তুমি এগুলো কি রান্না করছো গো? তুমি কি খোসা সমেত সব সবজি রান্না করে ফেলেছো? এগুলো কি করে খাওয়া যাবে? তাই তো বৌমা, তুমি তো আলু, বেগুন, পটল, মূলো কিছুর খোসা ছাড়াওনি। এ ধরনের রান্না করার মানেটা কি? তোমার রান্না করতে ইচ্ছে হচ্ছিল না সেটা বলে দিতেই পারতে। শুনুন মা, আমি একা মানুষ, এতজনের জন্য প্রত্যেকদিন 3 বেলা 6-7টা করে সবজি রান্না করতে হয়। তার উপর সময়ের ব্যাপারও তো আছে। আর আপনারা তো বলেছেন সবজি না খেলে নাকি শরীরের পুষ্টি কমে যাবে। ঠিক আছে, আমি তাই মানছি। তবে আজকে সকালে খবরের কাগজে দেখলাম শরীরের পুষ্টির জন্য সবজির থেকে সবজির খোসা বেশি গুরুত্বপূর্ণ। খোসা ছাড়িয়ে ফেললে পুষ্টিও কমে যায়। সেজন্য আমি আজকে ঠিক করেছি খোসা সমেতই তরকারি রান্না করব। যদি সমস্যা থাকে তাহলে আপনারা খোসা ছাড়িয়ে দেবেন, আমি রান্না করে দেব, কোনো সমস্যা নেই। এরপর সুতপা দেবী বর্ণালীর আসল বক্তব্য বুঝতে পারেন এবং তিনি বলেন, বৌমা, তুমি কি বলতে চাইছো আমি সব ধরতে পেরেছি। ঠিক আছে, আজ থেকে আমি সব সবজির খোসা ছাড়িয়ে কেটে বেছে তোমাকে দিয়ে দেব, কিন্তু রান্না তোমাকেই করতে হবে। রান্না করতে আমার কোনোদিনও আপত্তি ছিল না মা, আপনি আমাকে সাহায্য করবেন শুনে না আমার খুব ভালো লেগেছে। এভাবেই সুতপা দেবী রান্নার কাজে বর্ণালীকে সাহায্য করেন এবং বর্ণালীও খুশি মনে সবার জন্য একসাথে খাবার রান্না করে। এরপর সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনিতা তার বাবা অজয়বাবুর সঙ্গে নৈহাটি গ্রামে বাস করত। অজয়বাবু পেশায় একজন কবিরাজি ডাক্তার ছিলেন। আর প্রথম দিকে অনিতা তার বাবা মায়ের সঙ্গে বেশ আনন্দের সঙ্গেই বাস করছিল। কিন্তু অনিতার বয়স যখন 12 বছর ছিল তখন তার মা কল্যাণী দেবী হঠাৎই হৃদরোগে মারা যায়। আর তখন থেকেই অনিতা একাই বাড়ির কাজ সামলে এসেছে। এমনই একদিন সকালে অজয়বাবু বাজার করতে গিয়েছিল। তখন, এই যে দাদা, মটন কত করে যাচ্ছে? আমাকে কিছুটা দিন তো দেখি। আসলে আজ রবিবার তো, তাই ভাবলাম মাংস হলে মন্দ হয় না। হ্যাঁ, নিয়ে যান না কাকাবাবু, নিয়ে যান। সকলেই তো রবিবারে মাংস কিনে নিয়ে যাচ্ছে। আবার আজকে ছুটির দিনে কারোর কারোর বাড়িতে তো আত্মীয় স্বজনরাও আসছে। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি এমনি শখ গেলেই মটন খেয়ে থাকি। হে হে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় রতন নামক এক ঘটক মশাই সেখানে আসে ও সে এসে অজয়বাবুকে বলে, এই যে অজয়বাবু, আমি আপনাকেই খুঁজছিলাম। এখন রবিবার ছাড়া তো আপনার সঙ্গে আবার দেখাও করা যাবে না। তাই এখানে যখন দেখাই হয়ে গেল তা বেশ ভালোই হলো। কেন, কি দরকার ছিল যে আমার সঙ্গে আপনি দেখা করতে চাইছেন? বাড়িতে কেউ অসুস্থ আছে নাকি কোনো ওষুধ লাগবে? আরে না না, আমার কোনো ওষুধ টষুধ লাগবে না। আসলে আমি আপনার মেয়ে অনিতার জন্য একটা ভালো পাত্র দেখেছি। ওরা শহরে থাকে, খুব ভালো ব্যবসা আছে। আপনি বিয়ে দিলে আপনার মেয়ের কোনোই অসুবিধা থাকবে না। আর আপনি বলছিলেন না যে আপনার বাড়িতে আত্মীয় আসেনি, তা আজ আমরা কয়েকজন আপনার মেয়েকে দেখতে যাচ্ছি। আপনি এখন বেশি করে মাংস কিনুন, বুঝেছেন? হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু ঘটক মশাই, আমি তো অনিতার বিয়ের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু ভাবিনি। হ্যাঁ, এতদিন হয়তো ভাবেননি, কিন্তু এবার তো ভাবতেই হবে। অনিতার বিয়ের বয়স তো হয়েই গেল। তা পাত্রপক্ষও খুব ভালো, বুঝেছেন? আর এদিকে আমার অনিতা মা যা ভালো মেয়ে, আপনি দেখবেন ও ঠিকই মানিয়ে গুছিয়ে নেবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমায় একটু সময় দিন, আমি কালই আপনাকে জানাচ্ছি। এই বলে অজয়বাবু সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। এরপর অজয়বাবু সেদিন সারা রাত চিন্তাভাবনা করে ও শেষে সে অনিতার বিয়ে দিতে রাজি হয়ে যায় এবং অল্প কয়েকদিনের মধ্যেই অনিতা সৌরভের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর অনিতা সৌরভের সঙ্গে তার শ্বশুরবাড়ি চলে যায়। সৌরভের মা অর্চনা দেবী এবং তার একমাত্র বোন রিমা তাকে বরণ করে ঘরে তোলে। বিয়ের পরের দিন অনিতা ভোর 4টের সময় উঠে পড়ে ও সে মনে মনে ভাবে, আজ আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই আজকে আমাকে মন দিয়ে সকলের জন্য রান্না করতে হবে, সঙ্গে কিছুটা পায়েসও বানাতে হবে। এরপর অনিতা বাড়ির সকল কাজ করার সঙ্গে সঙ্গে রান্নাটাও সেরে নেয়। তখন, কি ব্যাপার, 8টা বাজতে যাচ্ছে,
এরা তো এখনো দেখছি কেউ ঘুম থেকেই উঠছে না। এদের তাহলে সবারই ঘুম থেকে দেরি করে ওঠা বদ অভ্যেস আছে। এরপর অনিতা বেশ কিছুক্ষণ সোফাতে বসে থাকে। এরপর ঘড়িতে 8:30 বাজলে অর্চনা দেবী এবং রিমা ঘুম থেকে উঠে আসে এবং অর্চনা দেবী বাড়ির সব কাজ হয়ে গেছে দেখে বলে, এই যে বৌমা, এত সকাল সকাল বাড়ির এত কাজ কে করলো? আর তুমি কখন উঠেছো? আমি অনেকক্ষণ আগে উঠেছি মা, আর আমি বাড়ির সব কাজ করেছি। আসলে মা, আমি গ্রামে থাকতাম তো, তাই আমার ভোর 4টের সময় ওঠার অভ্যাস আছে। আর আজও আমি ভোরবেলাতে উঠে বাড়ির সব কাজ করে নিয়েছি, এমনকি আমার সমস্ত রান্নাও হয়ে গেছে। আরে বাহ বৌমা, তুমি তো আমাদের বাড়ির সব নিয়ম পাল্টে দিয়েছো। তুমি কি জানো, এর আগে আমাদের বাড়িতে এত সকালে কেউ ওঠে না। আমরা সকলে তো 8টার পর ঘুম থেকে উঠি। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছে। তারপর আমরা উঠে নিজেদের জন্য ব্রেকফাস্ট তৈরি করি। কিন্তু আজ দেখছি তুমি তো অনেক সকালেই ব্রেকফাস্ট রেডি করে ফেলেছো। হ্যাঁ, এমনিতেই বিয়ের পর নিয়ম অনুযায়ী তো আজ আমাকেই রান্না করতে হতো। যাও, তোমরা বরং তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে তোমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এরপর সৌরভ, রিমা এবং অর্চনা ফ্রেশ হওয়ার জন্য চলে যায়, আর এদিকে অনিতাও তার বানানো সুন্দর সুন্দর খাবার টেবিলে সাজিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সকলে ফ্রেশ হয়ে আসে এবং খাবার টেবিলে বসে। আরে বাহ বৌদি, লুচি আর আলুর দম বানিয়েছো? এটা তো আমার ফেভারিট। অনেকদিন পর আজ লুচি আলুর দম খাবো। আজ সকালটা বেশ জমে যাবে। তুই একদম ঠিক বলেছিস রিমা। তা অনিতা, তুমি কি আরো কিছু স্পেশাল খাবার বানিয়েছো? আজ দুপুরে আমি সকলের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি, আর সঙ্গে একটু পায়েসও। কি পায়েস? আমার তো পায়েস কথা শুনেই জিভ থেকে জল চলে আসছে। এমনিতেই আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তাই আজ দুপুরে বাড়িতে জমিয়ে লাঞ্চ করব। এভাবেই কথোপকথনের মধ্য দিয়েই তারা সকলে ব্রেকফাস্ট করছিল। ঠিক তখনই অর্চনা দেবী বলি বৌমা, কাল থেকে এত ভোরে তোমাকে উঠতে হবে না। এমনিতেই এই শীতের সময় ভোরবেলা তো আরো ঠান্ডা থাকে, কোথায় শরীর খারাপ হয়ে যাবে। না মা, আমার তো ছোট থেকেই ভোরে ওঠা অভ্যেস আছে। শীত, গরম, বর্ষা সে যখনই হোক না কেন, আমার কিছুই সমস্যা হয় না। ওহ মা, তুমি বৌদিকে মানা করছো কেন? বৌদি যদি ভোরে ওঠে তো কি হয়েছে? এটা বৌদির অভ্যাস, এটা তুমি চেঞ্জ করতে বলো না। এরপর থেকে অনিতা প্রতিদিনই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজকর্ম করে নিত। এভাবেই কয়েক মাস কেটে যায়, কিন্তু এখন অনিতা ভোরবেলা ঘুম থেকে উঠলেও বাড়ির কাজ না করে বসে বসে টিভি দেখে এবং ফোন ঘাটে। এমনই একদিন অর্চনা দেবী 8টার সময় ঘুম থেকে ওঠে ও সে তখন তার বৌমাকে ফোন ঘাঁটতে দেখে বলে, এই যে বৌমা, আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি ভোরবেলায় ঘুম থেকে উঠেও বাড়ির কোনো কাজ না করে বসে থাকো আর ফোন ঘাঁটো। আচ্ছা, এখন তুমি এরকম কেন করছো বলো তো? আমি শুধু একা কেন ভোরে উঠে সকলের জন্য কাজ করব? সকলে একসঙ্গে কাজ করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি শুধু শুধু ভোরে উঠে কি করো? ওই টিভি দেখি, একটু ফোন দেখি, নাহলে একা একা কি করব? তোমরা তো কেউ ভোরে উঠতেই পারো না, আমি একা বসে বসে বোর হয়ে যাই। ভোরে উঠতে পারি না মানে? তুমি কি ভেবেছো তুমি একাই ভোরে উঠতে পারো? কাল থেকে আমিও ভোরে উঠবো। এরপর পরের দিন ভোরে অর্চনা দেবী অনিতার থেকেও আগে উঠে পড়ে এবং বলে, দেখেছো তো, আমি তোমার থেকে আগে ঘুম থেকে উঠে পড়েছি। এবার তুমি বাড়ির কাজ করো, অনেক দিন থেকে তোমার বাহানা শুনছি। মা, তুমি এত ভোরে উঠেই যে কালে পড়েছো, তাহলে আমার সঙ্গে একটু যোগাসন করে নাও, শরীর একদম ফিট থাকবে। আমার বাবাও তাই বলে, ওই জন্য আমি রোজ ভোরে উঠে যোগাসন করি। নিজের জ্ঞান নিজের কাছে রাখো, আমার শখ বা ইচ্ছা কোনোটাই নেই, বুঝেছো? যাও গিয়ে বাড়ির কাজ করো। হ্যাঁ মা, ঠিকই বলেছো। এসব যোগাসন তোমার দ্বারাই হবে না। এমনিতেই এত বয়স হয়ে গেছে, তুমি কি করে কোমর হাঁটু মুড়ে যোগাসন করবে? আমার বয়স হয়ে গেছে? এখনো দেখলে আমাকে 30 বছর বলে মনে হয়। শুধু একটু হাঁটুতে কোমরে ব্যথা বলে তাই। আর কে বলেছে আমি যোগাসন করতে পারবো না? যোগাসন করা কাকে বলে আমি দেখাচ্ছি। এরপর অর্চনা দেবী অনিতার সঙ্গে ছাদে যোগাসন করতে যায়। এভাবেই অর্চনা দেবী প্রত্যেক দিন ভোরে উঠে অনিতার সঙ্গে যোগাসন করতে থাকে, যার কারণে অর্চনা দেবীর হাঁটু এবং কোমরের ব্যথাও ভালো হয়ে যায়। আসলে এই সমস্ত কিছু অনিতা তার শাশুড়ি মাকে দেরি করে ওঠার বদঅভ্যাস থেকে মুক্ত করার জন্যই করছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রিমা অনিতাকে এসে বলে, বৌদি, তোমার স্কিনটা এত সুন্দর আর গ্লোয়িং কি করে? তুমি মুখে কি ক্রিম ইউজ করো?
আমার দেখো না, পিম্পল যেন পেছনেই ছাড়তে চায় না। আমি কোনো ক্রিম ইউজ করি না, আসলে এটা আমার ভোরে উঠে যোগাসন করার কামাল। তুমিও আমার সঙ্গে ভোরে উঠে যোগাসন করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, এমনকি তোমার শরীরও ফিট থাকবে। সত্যি বলছো বৌদি? তাহলে আমি কাল ভোর থেকেই যোগাসন করব। এরপর পরের দিন থেকে রিমা এবং অর্চনা দেবী অনিতার সঙ্গে প্রতিদিন ভোরে উঠে যোগাসন করতে থাকে, যার কারণে রিমাও তার মুখের পিম্পলের সমস্যা থেকে মুক্তি পায়। এরপর রিমা বলে, সত্যি বৌদি, তুমি না থাকলে আমাদের ভোরে ওঠার অভ্যাস কোনোদিনই হতো না, আর ভোরে ওঠার যে এত উপকারিতা সেটাও আমরা কোনোদিন বুঝতে পারতাম না। হ্যাঁ রিমা, তুই ঠিকই বলেছিস। যেই দিকে আমি রোজ ভোরে উঠে যোগাসন করছি, সেই দিকে আমার হাঁটু আর কোমরের ব্যথাও সেরে গেছে। দেখলে তো মা যোগাসনের ম্যাজিক। আমি তোমাদের এটা বোঝানোর জন্যই ভোরে উঠেও বাড়ির কোনো কাজ করতাম না। আমি যদি প্রতিদিনের মতো কাজ করে নিতাম, তাহলে তোমরা ভোরে ওঠার অভ্যাস করতেই পারতে না। কখনো কখনো একটু ভালো কাজ করানোর জন্য নিজেকে খারাপ হতে হয়। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। এবার থেকে তো আমরা নিয়মিতই যোগাসন করব। অর্চনা দেবী তার কথা অনুযায়ী পরের দিন থেকেই সত্যি সত্যি ভোরবেলা ওঠে ও সেও অনিতার কাজে সাহায্য করতে থাকে। এভাবেই অনিতা নিজের সঙ্গে সঙ্গে বাড়ির সকলকেই ভোরে ওঠার অভ্যাস করিয়ে দেয়, যার ফলে তারা সকলেই খুশি ছিল। আর তারা এভাবেই হাসি খুশিতে সকলে মিলেমিশে বসবাস করতে থাকে।